আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিটিক্যাল জিওপলিটিক্স, অর্থাৎ জিওপলিটিক্সের সাম্প্রতিক যে ধারাটি সেটিকে বলা হয় ক্রিটিক্যাল জিওপলিটিক্স। এই ধারণাটির উৎপত্তি হয়েছিল ৯০ দশকের শুরু থেকে, বিশেষ করে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তির মাধ্যমে ক্রিটিক্যাল জিওপলিটিক্সের উত্থান ঘটে। ক্রিটিক্যাল জিওপলিটিক্স অর্থাৎ সমালোচনামূলক যে ভূ রাজনীতি, যে ভূ রাজনৈতিক ধারাটি গড়ে উঠেছে মূলত ধ্রুপদী ভূ রাজনীতির অনুমানগুলোকে সমালোচনার মাধ্যমে। তাহলে আসুন আমরা দেখে নিই যে ধ্রুপদী ভূ রাজনীতির সমালোচনাগুলো আমরা একে একে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ব্যাখ্যা করব। প্রথমত, ধ্রুপদী ভূ রাজনীতিতে যেটি প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ওই ভূ রাজনৈতিক ধারণাটি গড়ে উঠেছে স্টেটকে কেন্দ্র করে, স্টেট সেন্ট্রিক, অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে ধ্রুপদী ভূ রাজনীতির মূল বক্তব্য এবং রাষ্ট্রকে কিভাবে শক্তিশালী করা যায় এবং এই শক্তিশালী করার উপায় হচ্ছে রাষ্ট্রের সীমানাকে বাড়িয়ে কিভাবে রাষ্ট্রকে শক্তিশালী করা যায়, সেটি হচ্ছে ধ্রুপদী ভূ রাজনীতির ১ নম্বর বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে ধ্রুপদী রাজনৈতিক তাত্ত্বিকদের মধ্যে অনেকেই বলেছেন যে না, রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয়, রাষ্ট্রকে যদি বাড়াতে হয়, তাহলে সীমানার উপরে গুরুত্ব দিলে হবে না। অর্থাৎ রাষ্ট্রের সীমানা একটা আপেক্ষিক বিষয়, এই সীমানাকে বাড়াতে হবে। কিন্তু আমরা যদি এই ধ্রুপদী ভূ রাজনীতির এই ধারণাটিকে আমরা সমালোচনা করি বা সমালোচকরা এটিকে সমালোচনা দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তারা বলেন যে ভূ রাজনীতির এই ধারণাটি এক সময়ের সাম্রাজ্যবাদকে জায়েজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। সাম্রাজ্যবাদী ভূ রাজনীতি অর্থাৎ ধ্রুপদী ভূ রাজনীতির পক্ষে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এটি একটি সাম্রাজ্যবাদী ভূ রাজনীতি, নাম্বার 1। নাম্বার 2, এই ধ্রুপদী ভূ রাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধ্রুপদী ভূ রাজনীতির ধারণাটি মূলত বর্ণবাদী ধারণার উপর প্রতিষ্ঠিত। এখানে মূলত সাদাদের আধিপত্যকে প্রতিষ্ঠিত করার কথাই বলা হয়েছে। সুতরাং এটা হোয়াইট সেন্ট্রিক বর্ণবাদী একটি ভূ রাজনীতি। এটি হচ্ছে ধ্রুপদী ভূ রাজনীতির একটি বড় সমালোচনা। ৩ নম্বর যে সমালোচনা সেটা হচ্ছে যে ধ্রুপদী ভূ রাজনীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি যুদ্ধের উন্মাদনা তৈরি করে, অর্থাৎ যুদ্ধকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অন্যান্য অঞ্চল বা এলাকা দখল করতে চায়। এটি হচ্ছে ধ্রুপদী ভূ রাজনীতির আরেকটি সমালোচনা। আরেকটি সমালোচনা হচ্ছে যে এটি একটা ম্যাসকুলিনিটি হিট হচ্ছে এটার একটা বড় সমালোচনা। অর্থাৎ এই ভূ রাজনৈতিক মতাদর্শে আপনার নারীদের ভূমিকাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বরং পুরুষতান্ত্রিকতাকে বেশি প্রমোট করা হয়। তো এই ধ্রুপদী রাজনীতির এই ধারণাগুলো প্রত্যাখ্যানের মাধ্যমে সমালোচনামূলক ভূ রাজনীতির ধারণাটি তৈরি হয়েছে। এবং এই ধারণাটি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একদম ৯০ দশকের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা ইউরোপ আমেরিকার বিভিন্ন একাডেমিয়াতে বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে এই ভূ রাজনীতির চর্চা, ভূ রাজনীতির আলোচনা, পর্যালোচনা এইগুলো ছিল না বললেই চলে। আবার ৯০ দশকের শুরুতে এসে ভূ রাজনৈতিক আলোচনার আবার নতুন করে শুরু হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আমরা আলোচনা করে দেখব যে ধ্রুপদী ভূ রাজনীতির বিপরীতে ক্রিটিক্যাল ভূ রাজনীতি অর্থাৎ সমালোচনামূলক ভূ রাজনীতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে মূলত ধ্রুপদী ভূ রাজনীতিতে আমরা দেখি স্টেটকে প্রধান অ্যাক্টর হিসেবে দেখানো হয়, কিন্তু ক্রিটিক্যাল ভূ রাজনীতিতে শুধু স্টেট অ্যাক্টরকেই বড় করে দেখানো হয় না। এখানে এটা দাবি করা হয় যে ভূ রাজনীতির অ্যাক্টর হিসেবে নন স্টেট অ্যাক্টররাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দিই যে আমরা আইএসআই এর কথা জানি।
আইএসআই একটা জঙ্গি সংগঠন হিসেবে সে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা একটি ইসলামোফোবিয়ার সৃষ্টি করেছিল, যেটি মূলত পাশ্চাত্য এই ইসলামোফোবিয়া তাদের আধিপত্যের ক্ষেত্রে একটা বড় ধরনের থ্রেট হিসেবে তারা বিবেচনা করে আসছে। সুতরাং এটা হলো একটা মানে স্টেট ইজ নট আ সিঙ্গেল অ্যাক্টর ভূ রাজনীতির ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন নন স্টেট অ্যাক্টরের মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিজ হতে পারে। নন স্টেট অ্যাক্টরগুলোর মধ্যে আমরা যদি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো তাদেরও একটা ভূমিকা থাকতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ধ্রুপদী ভূরাজনীতিতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখা হয় যে এখানে পুরুষ কেন্দ্রিকতাকে প্রাধান্য দেওয়া হয়। ক্রিটিক্যাল ভূরাজনীতিতে কিন্তু পুরুষ কেন্দ্রিকতার বিপরীতে নারীদের বিষয়কেও গুরুত্বের সাথে দেখা হয়। যে অ্যাক্টর হিসেবে অন্য দেশের উপর আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তার করার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদেরও একটা ভূমিকা রয়েছে বলে ক্রিটিক্যাল ভূরাজনীতির যারা তাত্ত্বিক তারা বিষয়টিকে বিবেচনায় নেন। ক্রিটিক্যাল ভূরাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যুদ্ধকে এখানে অন্য দেশের উপর প্রভাব বিস্তারের একমাত্র হাতিয়ার হিসেবে দেখে না। আমরা জানি যে এখনো একবিংশ শতকে এসেও যুদ্ধ পৃথিবীর কোনো কোনো অঞ্চলে যুদ্ধ আগের মতো রয়ে গেছে, কিন্তু ভূরাজনীতির আলোচনায় যুদ্ধই একমাত্র উপায় না যে উপায়ে একটি দেশ অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারে। বরঞ্চ ক্রিটিক্যাল ভূরাজনীতি দাবি করে যে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছ থেকে জাতীয় স্বার্থ আদায় করার ক্ষেত্রে সে তার সফট পাওয়ার অর্থাৎ তার যে সাংস্কৃতিক ক্ষমতা, সেই সাংস্কৃতিক ক্ষমতাকেও সে ব্যবহার করতে পারে, সে তার অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে পারে। এই দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি টেকনোলজির পাওয়ারকেও সে ব্যবহার করতে পারে। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে এআই টেকনোলজির মূল্য নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে যে ডিপসেক কোম্পানির এআই টেকনোলজি নিয়ে যে ঝগড়া চলছে, সেই ঝগড়ার একটা বড় ভূরাজনৈতিক তাৎপর্য রয়েছে। মূলত আমেরিকার উপরে চীন তার সস্তা টেকনোলজির মাধ্যমে এক ধরনের আধিপত্যের হুমকি দিয়ে যাচ্ছে, যেটা ইউএস একটা থ্রেট হিসেবে মনে করছে। সুতরাং ক্রিটিক্যাল ভূরাজনীতির যে অ্যাক্টর অনেক কিছুই এখন বিবেচনা করা হয়, এমনকি পরিবেশও এনভায়রনমেন্টাল একটা জিওপলিটিক্সও রয়েছে, পরিবেশ কেন্দ্রিক একটা ভূরাজনীতিও আমরা লক্ষ্য করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্রিটিক্যাল ভূরাজনীতির মধ্যে যেটি আমার মনে হয় যে আমাদের আলোচনায় আসা দরকার, সেটিকে ক্রিটিক্যাল ভূরাজনীতির মধ্যে আরেকটি ধারা, যে ধারাটিকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটি হচ্ছে পপুলার জিওপলিটিক্স, মানে জনপ্রিয় যে ভূরাজনীতি। এই ধারণাটি এই ক্রিটিক্যাল জিওপলিটিক্সের ঘরানার মধ্যে থেকে তৈরি হয়েছে। পপুলার জিওপলিটিক্সের মূল জায়গাটি হচ্ছে যে একটি রাষ্ট্র শুধু অন্য রাষ্ট্রের উপরে তার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য রাষ্ট্রের আধিপত্য করবে, এটাই একমাত্র নয়, বরং সে অন্য রাষ্ট্রের উপরে, যেটা আমরা আগেও আলোচনায় বলেছি, যে অন্য রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সে তার সফট পাওয়ারকে ব্যবহার করবে, সে তার সাংস্কৃতিক ক্ষমতাকে ব্যবহার করবে। এমনকি আমরা জানি যে একটা সময়ে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের মুভি একটা বড় প্রভাব বিস্তার করেছিল, এবং এই হলিউডের প্রভাব বিস্তারের মাধ্যমে আমাদের দেশের যে ইয়াং জেনারেশন তারা পাশ্চাত্য সাংস্কৃতিক জীবনধারার দিকে অভ্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব আগেও ছিল, এখনো সেই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব এখনো লক্ষণীয়। এটা যে শুধুমাত্র হলিউডের মুভি দেখেই হচ্ছে তা নয়, এমনকি ভারতীয় চ্যানেলগুলো, ভারতের যে বিভিন্ন ছায়াছবি এবং তাদের যে টিভি চ্যানেলগুলো, এগুলোর একটা সাংস্কৃতিক প্রভাব কিন্তু আমরা উন্নয়নশীল দেশেও লক্ষ্য করি। এবং বড় দেশগুলো, বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র,
বা আরো যারা অন্যান্য দেশ রয়েছে সেই দেশগুলো কিন্তু তারা এইটাকে একটা ডিপ্লোম্যাসির একটা বড় ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, তার কালচারাল পাওয়ারটাকে তারা ডিপ্লোম্যাসির একটা বড় উপায় হিসেবে তারা কাজে লাগায়। এটা আমাদের মনে রাখা দরকার। এখন এই ক্রিটিক্যাল জিওপলিটিক্সের মধ্যে অনেক ভাবেই এটাকে ব্যাখ্যা করা যায়। কেউ কেউ যেমন ধরুন কেউ কেউ বলে যে করোনা ভাইরাসেরও একটা জিওপলিটিক্স রয়েছে। করোনা ভাইরাসের যে ভ্যাকসিন নিয়ে, এই ভ্যাকসিনকে কেন্দ্র করেও একটা ভূ রাজনৈতিক খেলা রয়েছে। সর্বশেষ যে আমি কথাটা যুক্ত করতে চাই যে ভূ রাজনীতির প্রভাব বিস্তারের এলাকা যে শুধুমাত্র এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ তা নয়। আমরা যদি মহাশূন্যের দিকে তাকাই, মহাশূন্যের অর্থাৎ স্পেস যেটাকে বলি, সেই স্পেসেরও আমরা জানি যে স্পেসকে কেন্দ্র করেও একজন ভূ রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে উন্নত আমেরিকার সাথে অন্যান্য উন্নত দেশগুলো। স্পেস হচ্ছে অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধশালী। আমরা দেখি যে সেখানেও একটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব চলমান রয়েছে এবং ওই বড় বড় দেশগুলো যারা তারা তাদের নিজস্ব স্পেসে তাদের স্যাটেলাইট প্রতিষ্ঠার মাধ্যমে তারা কিন্তু ওই মহাশূন্যের অরবিটগুলোকে তারা নিয়ন্ত্রণ করছে। আমরা জানি যে মহাশূন্য এই বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। চাঁদের বুকে এমনও মিনারেলস রয়েছে যে মিনারেলসগুলো ব্যবহার করে যদি এই পৃথিবীর মানুষ সেগুলো ব্যবহার করতে পারে, তারা অর্থনৈতিকভাবে ওই সম্পদ থেকে তারা উপকৃত হতে পারে। তো আমরা জানি যে ওই মহাশূন্যের সম্পদগুলো থেকে যেন সকল দেশ উপকৃত হতে পারে সেই ধরনের একটা আন্তর্জাতিক সমঝোতা চুক্তিও রয়েছে উন্নত এবং অনুন্নত দেশের মধ্যে। আরেকটা ডাইমেনশন যদি আমরা আলোচনায় না নিয়ে আসি তাহলেও আমরা বোধহয় ভুল করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে ভূ রাজনীতি শুধু দুইটা রাষ্ট্রের মধ্যে ভূ রাজনীতি কাজ করে না। ভূ রাজনীতি একটা রাষ্ট্রের অভ্যন্তরেও ভূ রাজনীতি কাজ করতে পারে। আমরা যদি বার্মার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে কিছু কিছু সুনির্দিষ্ট অঞ্চল রয়েছে বার্মার ভিতরে, যেমন সাম স্টেট, আমরা কারেন্ট স্টেটের কথা জানি, আমরা আরাকান স্টেটের কথা জানি। এগুলো এক একটা অঞ্চলে এক একটা এথনিক গ্রুপ নিয়ন্ত্রণ করছে এবং তারা রাজনৈতিকভাবে ওই অঞ্চলের উপরে আধিপত্য তৈরি করছে। হ্যাঁ, সুতরাং ভূ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আইডেন্টিটি পলিটিক্সও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন বাংলাদেশের 1970 নির্বাচনের দিকে যদি আপনি তাকান যে কিভাবে একটা ইলেকশনও একটা জিওপলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করতে পারে। সুতরাং সেটার সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে 1970-এর যে নির্বাচন। সেই নির্বাচনে আমরা দেখি পূর্ব বাংলায় আওয়ামী লীগ একেবারে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রাদেশিক নির্বাচন, এবং জাতীয় পরিষদে পূর্ব বাংলার জন্য যে আসনগুলো বরাদ্দ ছিল সেই আসনেও আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। অন দি আদার হ্যান্ড আমরা যদি পশ্চিম পাকিস্তানের কথা বিবেচনা করি, সেখানে পশ্চিম পাকিস্তানের সবগুলো প্রদেশে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি আধিপত্য বিস্তার করেছে, আধিপত্য সংখ্যাগরিষ্ঠ আসনে তারা জয় লাভ করে। এ থেকে একটা যে বোঝা যায় যে একটা দেশের অভ্যন্তরেও ভূ রাজনীতি নানানভাবে কাজ করতে পারে। ইলেকশনের সাথেও যে ভূ রাজনীতির একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা 70-এর এই নির্বাচন থেকে পাই। ক্রিটিক্যাল ভূ রাজনীতির মূল জায়গাটা হচ্ছে যে আপনি নন কোয়েসিভ পাওয়ার অর্থাৎ নিবর্তনমূলক ক্ষমতা না ব্যবহার করে কিভাবে এক দেশ অন্য দেশের উপর তার প্রভাব ছড়িয়ে দিতে পারে, প্রভাব বিস্তার করতে পারে এবং সেই দেশ থেকে সে স্বার্থ আদায় করতে পারে। সুতরাং যেহেতু বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী দেশ এবং দুর্বল দেশের মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি, লক্ষণীয়। সুতরাং উন্নয়নশীল দেশের জন্য তাহলে সেই জন্য আমরা বলবো যে ক্রিটিক্যাল ভূ রাজনীতির আলোকেই তার শক্তিকে
বাড়ানোর দিকেই তার নজর দিতে হবে। কারণ তার সেই সামরিক শক্তি বৃদ্ধির জন্য সব উন্নয়নশীল দেশের সক্ষমতা একেবারে নেই বললেই চলে। বাংলাদেশে ধরুন তার যুদ্ধের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হলে তার একটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে হবে, কিন্তু বাংলাদেশের একটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার জন্য যে পরিমাণ ভূমি থাকা দরকার তার তো সেই পরিমাণ ভূমি নাই, এবং এটা অত্যন্ত কস্টলি। সুতরাং বাংলাদেশের জন্য এটা বলা যাবে না যে এটা একেবারেই সম্ভব নয়। সুতরাং বাংলাদেশ কে চিন্তা করতে হবে যে কিভাবে সে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে পারে তার এই সীমাবদ্ধতার মধ্যে, এবং অন দি আদার হ্যান্ড তাকে এটাও চিন্তা করতে হবে যে কিভাবে শত্রু রাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমকে সে মোকাবেলা করতে পারে, এবং এটা কিভাবে পারে সেই চিন্তা তাকে করতে হবে। প্রয়োজনে আরো উন্নত প্রযুক্তি তাকে আবিষ্কার করতে হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ তার শত্রু রাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমকে কিভাবে দুর্বল করতে পারে এই বিষয়টি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বের সাথে ভাবতে হবে। এই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভূ রাজনীতি সম্পর্কে আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত সার। ধন্যবাদ সবাই।